মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সতীর্থ, এখন বিদেশে স্বাগত জানাচ্ছি। সতীর্থ, যে বিষয়টি নিয়ে আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, মিয়ানমারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। জান্তা সরকার যদিও বলছে যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজার খানেক, তবে মার্কিন যে ভূতাত্ত্বিক সংস্থা তারা কিন্তু বলছে যে এই সংখ্যাটা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আসলে এই সংখ্যার এই যে দেখা যাচ্ছে বিশাল বড় কিন্তু একটি ব্যবধান, আসলে ঘটনাটা কি? জান্তা সরকার কি সংবাদ মাধ্যমগুলোকে সঠিক তথ্য দিচ্ছে না? আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। মুক্তি প্রথমত যেহেতু 2001 সালের পর মিয়ানমার সামরিক শাসনের মধ্যে দিয়ে চলে আসে, জান্তা বাহিনী ক্ষমতায় আসে, তখন থেকে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের দেশটিতে প্রবেশাধিকার এবং তথ্য সংগ্রহে এক ধরনের বিধিনিষেধ ছিলই। কিন্তু এরকম যখন কোনো দুর্ঘটনা ঘটে, সরকারের জন্য এটি কঠিন যে যতক্ষণ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে মৃত্যুটি নিশ্চিত করতে পারছেন, তার আগ পর্যন্ত তারা প্রকৃত সংখ্যাটি প্রকাশও করতে পারেন না। আমরা অন্যান্য মহামারী বা যুদ্ধের সময়ও দেখেছি যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হয়। তবে মুক্তি যে কারণে এই দ্বিধাটি আসলে তৈরি হয়েছিল সেটি হচ্ছে আজকে বাংলাদেশ সময় 10টার দিকে আমরা দেখেছি বিবিসি বলছিল যে মিয়ানমারের এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 638 জন, এবং তারপরেই তাদের লাইভ করসপন্ডেন্ট এটি নিশ্চিত করেন যে মিয়ানমারের যে সবথেকে বড় শহর মান্দালয়, এই মান্দালয় শহরেই এই 638 জনের অধিকাংশ মানুষ মারা গেছেন। আমরা যদি ধরে নিই যে মিয়ানমারের 6টি রাজ্যে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে, তাহলে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ অর্থাৎ 1.7 মিলিয়ন জনসংখ্যা যে রাজ্যে রয়েছে, সেখানে যদি হাজার খানেকের মতো মানুষ মারা যায় বা বিবিসির সংখ্যা অনুযায়ী 638 জন মানুষ মারা যায়, তাহলে 6টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যাটি আসলে 6,000-এর কাছাকাছি যাওয়ার কথা। সুতরাং আমেরিকার যে সংস্থাটি অর্থাৎ ইউএসজিএস যে তাদের জিওলজিক্যাল সার্ভে থেকে যে অনুমানটি করছে যে মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে, সেটি যেমন সত্য, তেমন আমরা ধারণা করছি যে অন্য সমস্ত রাজ্যে উদ্ধার অভিযান শেষে যে সংখ্যাটি আসবে আনুষ্ঠানিকভাবে, সেটি হয়তো 6 থেকে 7,000-এর একটি ব্যারিয়ারের মধ্যেই থাকবে। কিন্তু তার আগ পর্যন্ত আসলে যেহেতু মিয়ানমার জান্তা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিচ্ছে না মৃতের সংখ্যা হিসেবে, এটি নিয়ে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে এক ধরনের ধোঁয়াশ আমরা দেখেছি যে এক এক ধরনের এক এক দেশের গণমাধ্যম এক এক সময় তাদের সংখ্যাটি আগুপিছু করছে। তবে এই ক্ষেত্রে আসলে ভূমিকম্পের হতাহতের জন্য আমাদের জান্তা সরকারের উপর নির্ভর করতে হবে, এবং আমরা শেষ খবর পর্যন্ত যেটি জেনেছি যে হাজার খানেকের বেশি মানুষ মারা গেছেন, এবং ইউএসজিএস এর যে তথ্যটি যে 10,000-এর বেশি মানুষ এখানে হতাহত হতে পারেন, এই সংখ্যাটি আসলে আরও 2-3 দিনের মধ্যে আরও বেশি পরিষ্কার হবে। তবে আপাতত আন্তর্জাতিক গণমাধ্যমকে তথ্য দেওয়ার ক্ষেত্রে জান্তা সরকার কিছুটা নিয়ন্ত্রণ তো রাখছেই মুক্তি, কারণ আমরা জানি যে ডিসেম্বরে তাদের একটি নির্বাচন আছে, ইতিমধ্যেই তারা বিদেশি সহায়তা চেয়েছেন। সুতরাং এর সাথে অনেকগুলি বিষয় জড়িত। আমি শুরুতেই কিন্তু বলে ফেলতে পারি না যে আমার দেশে একসাথে 10,000 মানুষ মারা গেছে, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আনুষ্ঠানিকভাবে একদম পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শেষ হলে সঠিক সংখ্যাটা হয়তো জান্তা সরকার সবাইকে জানাবে। এবং দেখেছি যে মিয়ানমারের ভূমিকম্পের রেশ কিন্তু তার প্রতিবেশী যে 2 দেশ, সেই দেশেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। যদি থাইল্যান্ডের কথাই আমি বিশেষভাবে বলতে চাই, তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হয়েছে কিন্তু বেশ প্রভাব পড়েছে। এবং থাইল্যান্ডে আমরা জানি দেশ বিদেশে নানা পর্যটক সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন, অনেক আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তাদের আসলে এই মুহূর্তে অবস্থাটা কি, এবং অনেক প্রবাসী বাংলাদেশও সেখানে রয়েছেন, তাদের সবশেষ অবস্থা কি জানা গেছে কিনা? মুক্তি, আমরা জানি ব্যাংকক উন্নত শহর, এবং ব্যাংকক শহরে অফিস এবং বিলাসবহুল হোটেলের সংখ্যা যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে স্কাই স্ক্র্যাপার দিয়ে পুরো শহরটি ভরা। থাইল্যান্ডের জন্য এটি দুর্ভাগ্যজনক ছিল। এই ভূমিকম্পটি যখন আঘাত আনে, থাইল্যান্ডের 3 থেকে 5টি নির্মাণাধীন বড় ভবন ছিল, বহুতল ভবন ছিল, এবং আমরা যতদূর জেনেছি থাই কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে যে 3টি ভবন ধসে গিয়েছে, 3টি আসলে নির্মাণাধীন ছিল। এবার প্রশ্নটি তাহলে দাঁড়ায় বাকি ভবনের ক্ষয়ক্ষতি কেন হয়নি? আমরা এরকম প্রচুর ভিডিও দেখেছি যেখানে সুইমিং পুলের পানি 20 তলা বিল্ডিং এর থেকে নিচে পড়ে আসছে। এটি দেখে এটি স্পষ্ট, তার মানে ওই বিল্ডিং এর স্ট্রাকচার, বিল্ডিংটি যখন হাই রাইজ বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে, স্ট্রাকচারটি ওভাবেই বানানো হয়েছে যে এই ধরনের ভূমিকম্পে যেন বিল্ডিংটি স্প্রিংয়ের মতো কাঁপে শেষ পর্যন্ত ভেঙে না পড়ে। আমরা অনেক বিল্ডিংকে এরকম কাঁপতে দেখেছি, বিল্ডিংয়ে ফাটল দেখেছি, কিন্তু একটি বিল্ডিংকেও ভেঙে পড়তে দেখিনি। সেটি খুব সম্ভবত এই যে নগর কেন্দ্রিক যে উন্নয়ন, সেখানে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তাদের যে হাই রাইজ স্ট্রাকচারে এক ধরনের সাস্টেইনেবল স্ট্রাকচার অ্যাড করা, সেটির জন্য ক্ষয়ক্ষতি অত মারাত্মক হয়নি। কিন্তু যে ওই 100 শ্রমিক নিখোঁজ আছেন বা যে 10 জন মারা গেছেন যে 30 তলা নির্মাণাধীন ভবনের নিচে পড়ে, ওটি আসলে নির্মাণাধীন ছিল, এবং যে 3টি ভেঙেছে সেটিও তাই। সুতরাং অবকাঠামোগতভাবে ব্যাংকক মিয়ানমারের তুলনায় উন্নত বলেই আসলে মিয়ানমারের মতো তাণ্ডব ব্যাংককবাসীকে দেখতে হয়নি মুক্তি। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা সহকর্মী সতীর্থ কর্মকারের কাছ থেকে মিয়ানমারের ভূমিকম্পের সবশেষ তথ্য জানছিলাম।